শহরে একের পর এক নববধূরা তাদের ফুলশয্যার রাতে খুন হয়ে যাচ্ছে। কে ঠান্ডা মাথায় ঘটনাগুলো ঘটিয়ে চলেছে? এসিপি ধীরাজ সিনহার টিম কিভাবে খুনিকে খুঁজে বের করবে? খুনগুলোর পেছনে খুনির কোন মনস্তত্ত্বই বা কাজ করছে? জানতে হলে পুরো ওয়েব সিরিজ এক্সপ্লেনেশনটা শুনতে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া তোমরা তোমাদের পছন্দমতো মুভি বা ওয়েব সিরিজের নাম আমায় কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলোর এক্সপ্লেনেশন আনার। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন অফ ওয়েব সিরিজ বীরাঙ্গনা। গল্পের শুরুতেই একটি বিয়েবাড়ির কিছুটা দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে নববিবাহিত বর তার ফুলশয্যার ঘরে ঢুকে দেখে তার স্ত্রী খাটের উপর অদ্ভুতভাবে বসে রয়েছে এবং তার দুই চোখ থেকে রক্তের ধারা বয়ে গিয়েছে। সে মেয়েটির চিবুকে হাত দিয়ে মুখটা কিছুটা তুলে ধরলে বুঝতে পারে মেয়েটি মারা গেছে। এরপর সিন শিফট হলে অন্য একটা স্বামী স্ত্রীর ঝামেলার দৃশ্য দেখানো হয়। ঝামেলা চলাকালীন মহিলার স্বামী গ্যাসের ওপর বসানো ফুটন্ত জলের পাত্রটার হাতল ধরে মহিলার দিকে এগোতে থাকে। ওপর থেকে তাদের বাচ্চা মেয়েটা তাদের ঝামেলার দৃশ্য দেখছিল। এরপরেই বাড়িতে পুলিশ আসে এবং লোকটিকে তার স্ত্রীর ওপর অত্যাচার করার জন্য ধরে নিয়ে যায়। ইনি হলেন সাব ইন্সপেক্টর চিত্রা বসু। এই বাচ্চা মেয়েটি পুলিশকে ফোন করেছিল। চিত্রা তাকে আশ্বস্ত করে বলে আর কোনো ভয় নেই। এরপর চিত্রার কাছে তার হাজবেন্ডের ফোন আসে। সে চিত্রার খোঁজ খবর নেয়। এরপর চিত্রা জানায় থানা থেকে গাড়ি আসছে, তাকে বড়াইবাবুর সাথে কোথাও একটা যেতে হবে। চিত্রা ফোন রেখে গাড়িতে উঠে পড়ে। সে বড়াইবাবুকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় যাচ্ছে। তাতে বড়াইবাবু চিত্রাকে বেশ তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে পিকনিকে যাচ্ছে। এই কথায় চিত্রা একটু বিরক্ত হয়। এরপরে তারা ক্রাইম স্পটে চলে আসে। এটা আসলে সেই বিয়েবাড়ি যেটার কিছুটা দৃশ্য আমাদের গল্পের একদম প্রথমে দেখানো হয়েছিল। মৃতার নাম ফাল্গুনী সাধুকা, কিন্তু বড়াইবাবু সেখানে গিয়ে প্রথমেই বিষয়টাকে সুইসাইড বলে অ্যাড্রেস করেন। চিত্রা ফাল্গুনির শ্বশুরবাড়ির লোককে জিজ্ঞেস করে ফাল্গুনির মানসিক অবস্থা কেমন ছিল, কিন্তু বড়াইবাবু সেই কথাটা এক প্রকার জোর করেই চাপা দিয়ে বলে মহিলাদের আবার মানসিক অবস্থা কী? ফাল্গুনির এটা সেকেন্ড ম্যারেজ ছিল, তাই সে নাকি অপরাধ বোধে ভুগে সুইসাইড করে নিয়েছে। বড়াইবাবু আসলে মহিলাদের নিচু নজরে দেখে। ওনার এই কথা চিত্রা প্রোটেস্ট করে বলে দ্বিতীয়বার বিয়ে তো কোনো অন্যায় নয় যে অপরাধ বোধে ভুগতে হবে। চিত্রার কথাতে বড়াইবাবু মনে মনে রেগে যায় এবং চিত্রাকে গাড়ি থেকে রেজিস্টারটা আনতে পাঠিয়ে দেয়। চিত্রা কিছু না বলে মনে মনে বড়াইবাবুকে গাল দিতে দিতে বেরিয়ে যায়। এরপর বড়াইবাবু ফাল্গুনির শ্বশুরমশাইকে বোঝায় বডি যদি তারা ফরেন্সিকে পাঠায় তাহলে তারাই ঝামেলায় পড়বে, তার থেকে বরং উনি কেসটা সেটেল করে দেবেন। এই হলো চিরায়ু। তার গোল্ডেন পেটেল নামের একটি নার্সারি রয়েছে। চিরায়ু এই বাড়িতে ভাড়া থাকে, আর বাড়িটা এই ভদ্রলোকেই পুরনো বাড়ি। সকালে থানায় ফাল্গুনির কেসটা নিয়ে কিছু কথা চিত্রা এই পুরনো কনস্টেবলকে বলছিল। ইনি চিত্রাকে খুবই স্নেহ করেন। চিত্রার মনে একটা বড় প্রশ্ন, ফাল্গুনির এটা দ্বিতীয় বিয়ে ছিল আর তার আগের পক্ষের একটা সন্তান রয়েছে। বড়াইবাবুর কথা অনুযায়ী ফাল্গুনি যদি দ্বিতীয় বিয়ে করার অপরাধবোধে সুইসাইডই করে থাকে, তাহলে এত ধুমধাম করে বিয়ে করে লোক খাইয়ে নিয়ম আচার সব পালন করার পর কেন করবে? চিত্রা বুঝতে পারছে এর পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে। বড়াইবাবু এত মাথা খাটিয়ে কেস সলভ করার ভয়ে কেসটাকে সুইসাইড বলে চালাতে চাইছে। ওদিকে পাশের টেবিলে দুজন কনস্টেবল চিত্রাকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই বড়াইবাবুর ঘরে চিত্রার ডাক পড়ে। চিত্রা সেখানে গেলে বড়াল তাকে বলে চিত্রা কেন কাল ওনার মুখের উপর কথা বলেছে। উনি তো আগেও বারণ করেছেন, আর উনি ফিল্ডে গিয়ে শুধুমাত্র ওনার অর্ডার ফলো করতে বলেন, কারণ এটা তো একটা সাধারণ সুইসাইড কেস। এই কথায় চিত্রা আপত্তি জানিয়ে আবারও বলে ফাল্গুনির দ্বিতীয়বার বিয়ে করাটা তো কোনো অপরাধ নয়, তাহলে সে কেন সুইসাইড করবে? এবার বড়াইবাবু চিত্রাকে পার্সোনাল অ্যাটাক করতে থাকে। উনি চিত্রাকে বলেন সবাই তো চিত্রার মায়ের মতো বেলেল্লা নয় যে বড় বাচ্চা ছেড়ে নাচতে নাচতে অন্যজনের সাথে বেরিয়ে যাবে। ওনার কথায় জানা যায় চিত্রার বাবা আর বড়াইবাবু একই থানায় কাজ করতেন। এছাড়াও তিনি চিত্রাকে বলেন চিত্রা নাকি বাবার নাম ভাঙিয়ে চাকরি পেয়েছে। চিত্রার বাবার ডিউটির চক্করে চিত্রার মা পালিয়ে গেছে, তাই তিনি চিত্রাকে ব্যঙ্গ করে বলেন চিত্রা যেন এসব কেসের ব্যাপারে
বেশি ইনভলভ না হয়ে সংসারে একটু মন দেয়, তাতেই তার মঙ্গল। নইলে হয়তো কোন দিন চিত্রার স্বামীও চিত্রার মায়ের মতো অন্য কারোর সাথে পালিয়ে যাবে। কথাগুলো চিত্রা দাঁতে দাঁত চেপে সহ্য করে বেরিয়ে আসে। বাইরে এসে চিত্রার তার ছোটবেলার কথা মনে পড়ে। একদিন স্কুলে চিত্রার বাবা তাকে নিতে এসেছিল। চিত্রা তার মায়ের কথা জিজ্ঞাসা করায় তার বাবা বলেছিল এখন থেকে উনিই চিত্রাকে রোজ স্কুল থেকে নিয়ে যাবেন। হঠাৎ চিত্রার হুঁশ ফেরে বড়াইবাবুর ডাকে। তিনি তাড়াতাড়ি চিত্রাকে ফাল্গুনির সুইসাইড রিপোর্ট বানিয়ে ফেলতে বলে চলে যান। চিত্রা আর কিছুই বলতে না পেরে মনে মনে বড়াইবাবুকে গাল দিতে থাকে। তখন আবারও চিত্রার ফাল্গুনির হাজবেন্ডের সেদিনের বলা কথাগুলো মনে পড়তে থাকে। ফাল্গুনির হাজবেন্ড জানিয়েছিল তার আর ফাল্গুনির 2 বছরের সম্পর্ক ছিল, আর এমন কোনো কারণই নাকি ছিল না যার জন্য ফাল্গুনি সুইসাইড করতে পারে। আরও জানা যায় ফাল্গুনির সাথে তার এক্স হাজব্যান্ডের ডিভোর্সটা মিউচুয়ালভাবে হয়েছিল। ফাল্গুনি তার কাজ আর ছেলেকে নিয়ে দিব্যি ব্যস্ত ছিল। তখনই কারোর ডাকে চিত্রার হুঁশ ফেরে। তার বর তার জন্য টিফিন পাঠিয়েছে। আজ চিত্রার অ্যানিভার্সারি। সিন শিফট হলে আবার চিরায়ু নামের ওই ছেলেটিকে দেখানো হয়। ফুলের বুকে তৈরি করছিল। তার বাড়ির মালিক সেখানে এলে চিরায়ু ওনাকে মাসের ভাড়া মিটিয়ে দেয়। বাড়ির মালিক চিরায়ুকে একটা টিফিন বক্স দিয়ে বলে এটা ওনার স্ত্রী পাঠিয়েছে। তাদের কথায় জানা যায় প্রত্যেক মাসে বাড়ি মালিকের স্ত্রী ওনার হাত দিয়ে চিরায়ুর জন্য খাবার পাঠায়। চিরায়ুও খুবই ভালোবাসে ওনার হাতে রান্না খেতে, কিন্তু ওনার সাথে সামনাসামনি কখনো দেখা হয়নি তার। চিরায়ুও মাসিমাকে রিটার্ন গিফটে একটা ফুলের তোড়া পাঠিয়ে দেয়। সন্ধ্যায় চিত্রার বাড়িতে তার অ্যানিভার্সারি উপলক্ষে চিত্রার বাবা, বোন, শ্বশুর শাশুড়ি, জেঠি শাশুড়ি, বোনের ছেলে সকলে জড়ো হয়। সেখানে চিত্রা ফাল্গুনির কেসের ব্যাপারে বললে সেটা শুনে তাদের কাজের মেয়ে জানায় তার বাড়ির কাছে বাসাপুরেও 7 মাস আগে সেম ঘটনা ঘটেছিল। সে সেখানে রান্নার জন্য কাজ নিয়েছিল, তাই সে ঘটনাটা জানতে পেরেছে। পরদিন সকালে চিত্রা বাসাপুর পুলিশ স্টেশনে চলে যায়। আগের রাত্রে তার কাজের মেয়ের বলা তানিয়া বসু নামের ওই নববধূর রহস্য মৃত্যুর ব্যাপারে জানতে। কিন্তু এখানকার অফিসারও ছিল বড়াইবাবুর মতোই। তিনি চিত্রার এই থানায় খোঁজখবর নিতে আসার ব্যাপারটা বড়াইবাবুকে ফোন করে জানিয়ে দিলে বড়াইবাবু আবারও চিত্রাকে অপমান করে। চিত্রা বড়াইবাবুকে বারবার বোঝাতে থাকে তাদের থানার ফাল্গুনি রহস্য মৃত্যু এবং বাসাপুর থানার অন্তর্গত তানিয়া বসুর রহস্য মৃত্যুর মধ্যে কোথাও একটা লিঙ্ক রয়েছে। কিন্তু বড়াইবাবু কোনো কথা তো শুনতেই চায় না, উল্টে চিত্রাকে সাসপেনশনের হুমকি দেয় এবং ফিরে আসতে বলে। চিত্রা সেখান থেকে বেরোনোর সময় বাসাপুর থানার ওই অফিসার চিত্রাকে বিদ্রূপ করে বলে আবার যদি কোনো প্রয়োজন পড়ে চিত্রা ওনার হেল্প চাইতে পারে, উনি পাশে আছেন। সিন শিফট হলে আবার চিরায়ুর ফুলের দোকানের দৃশ্য দেখানো হয়। চিরায়ুর একজন রেগুলার কাস্টমার শুভঙ্কর এসে তার বানানো ফুলের বুকেগুলোর প্রশংসা করতে থাকে। শুভঙ্কর একজনকে ভালোবাসেন এবং তার জন্য প্রায়ই চিরায়ুর কাছ থেকে উনি ফুল নিয়ে যান। রাত্রে থানায় ফিরে এসে চিত্রা ওই বৃদ্ধ কনস্টেবলের সাথে কথা বলছিল। তাদের কথায় জানা যায় চিত্রার বাবা বড়াইবাবু সিনিয়র ছিল। বড়াইবাবু যেহেতু গবেট এবং কুড়ে প্রকৃতির লোক, তাই তাকে দিয়ে কোনো কাজ হতো না। এই জন্য উনি চিত্রার বাবার থেকে প্রচুর ঝাড় খেতেন, আর এখন সেই রাগগুলোই উনি চিত্রার ওপর তোলেন কারণে অকারণে। চিত্রা ওই বৃদ্ধ কনস্টেবলকে জানায় ফাল্গুনির মতো আরও এক নববধূ তানিয়া বসুরও একই রকমভাবে ফুলশয্যার ঘরে রহস্যজনক মৃত্যু ঘটেছে, আর তার ধারণা এগুলো কেউ ঠান্ডা মাথায় প্ল্যান করে ঘটাচ্ছে। এই কথাগুলো পাশের টেবিল থেকে একজন কনস্টেবল লুকিয়ে প্রেসের লোককে জানিয়ে দেয়। পরের দিন সকালে চিত্রার নাম করে খবরটা পেপারে ছাপা হয়। চিত্রা সকালে থানায় ঢুকলে সবাই তাকে নিয়ে মুখ টিপে হাসতে থাকে এবং চাপা আলোচনা করতে থাকে। চিত্রা বড়াইবাবুর কেবিনে গেলে দেখে সেখানে অলরেডি একজন সিনিয়র অফিসার এসে বসে আছেন। তার সামনে বড়াইবাবু চিত্রাকে বেশ করে কথা শুনিয়ে দেয় এবং চিত্রার নাম করে পেপারে নিউজটা বেরোনোর জন্য ওই অফিসার চিত্রাকে সাসপেন্ড করে। চিত্রা বাড়ি ফিরলে তার বাবা এই ইনসিডেন্টের কথা জানতে পেরে চিত্রাকে বোঝায় পুলিশ স্টেশনে সে তার মতামত রাখতেই পারে, কিন্তু কথাবার্তা খুব বুঝে শুনে বলতে হবে। এরকম অনেক লোকই সেখানে রয়েছে যারা প্রেসকে নানা ইনফরমেশন প্রোভাইড করে। তিনি চিত্রাকে অত চিন্তা না করতে বলেন। ওদিকে বড়াইবাবু বুক ফুলিয়ে প্রেসের কাছে ইন্টারভিউ দিতে থাকে। সেই ইন্টারভিউটা আবার চিরায়ু মোবাইলে দেখছিল।
বাড়ি ফিরে বড়াইবাবু টিভিতে নিজের ইন্টারভিউয়ের নিউজ দেখে আনন্দে নিজের পিঠ নিজে চাপড়াতে থাকে। সকালের ঘটনায় চিত্রা যেহেতু প্রচণ্ড ডিস্টার্ব ছিল, তাই তার হাজবেন্ড বাড়ি ফিরে নানাভাবে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে। তখনই চিত্রার শাশুড়ি ওদের ঘরে এসে খবর দেয় চিত্রার বস বড়াইবাবু এসেছে। চিত্রা তাড়াতাড়ি নিচে চলে আসে। বড়াইবাবু চিত্রাকে তার সাথে যেতে বলে। গাড়ির কাছে গিয়ে চিত্রা দেখে গাড়ির ভেতর ওই সিনিয়র অফিসার বসে আছেন। চিত্রা গাড়িতে উঠলে তিনি চিত্রাকে ওই রহস্যজনক খুনগুলোর ব্যাপারে তার অনুমানের কথা জিজ্ঞেস করে। এতে চিত্রা বলে আগের যে দুজন নববিবাহিতার রহস্যজনক মৃত্যু ঘটেছে তাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল এবং তাদের দুজনেরই বাচ্চা রয়েছে এবং মৃত্যুটাও সেমভাবে হয়েছে, বিষ দিয়ে। অফিসার এরপর আবার চিত্রাকে জিজ্ঞেস করে এখন তাদের কি করণীয়। তখন চিত্রা বলে তাদের ইমিডিয়েটলি ভিকটিম প্রোফাইলিং করা উচিত, কারণ আবারও এরকম ঘটনা ঘটতে পারে। তাতে অফিসার চিত্রাকে জানায় এক্স্যাক্টলি এইভাবেই আরও একটা খুন হয়েছে আর তারা এখন সেখানেই যাচ্ছে। অফিসার বড়াইবাবুকে গাড়িতে বসতে বলে চিত্রাকে নিয়ে ভেতরে চলে যান এবং ভেতরে গিয়ে চিত্রা বাথটবের মধ্যে একজন নববধূকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় এবং তার চোখ থেকেও ফাল্গুনির মতোই রক্তের ধারা বয়ে গেছে। ভোরবেলা বাড়ি ফিরে চিত্রা তার হাজবেন্ডকে বলে ওই সিনিয়র অফিসার তাকে আজ হেডকোয়ার্টারে ডেকেছে। তার সাসপেনশনের ব্যাপারটা যে কি হবে বোঝা যাচ্ছে না। তার হাজবেন্ড তাকে বলে অত চিন্তা করো না, সব ঠিক হবে। সিন শিফট হলে চিরায়ুকে দেখানো হয়। সে আজ এই বিয়ে বাড়িতে ফুলের ডেকোরেশনের জন্য এসেছে। এই বাড়িতে আজ যার বিয়ে সেই মেয়েটিও দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে এবং তারও একটি কন্যা সন্তান রয়েছে। চিত্রা যথাসময়ে পুলিশ হেডকোয়ার্টারে চলে যায় এবং ওয়েট করতে থাকে। এরপর সেখানে ওই সিনিয়র অফিসার আসে। তিনি এই কেসগুলো সলভ করা এবং অপরাধীকে ধরার জন্য একটি টিম গঠন করেন, যেখানে তিনি রাখেন অফিসার গৌতম বড়াই, ফরেন্সিক এক্সপার্ট হারুন এবং আইপিএস অফিসার ধীরাজ সিনহাকে। এছাড়াও তিনি ওনাদের টিমে সাব ইন্সপেক্টর চিত্রা বসুকেও ইনক্লুড করতে বলেন। এতে সকলেরই একটু আপত্তি থাকলেও সিনিয়র অফিসারের চাপে তারা আর বেশি কিছু বলতে পারে না। অফিসার একটা প্রেস মিট করে একথা জানিয়ে দেন। এসিপি ধীরাজ সিনহা তাদের টিম মেম্বারদের নিয়ে একটা আলোচনায় বসে এবং সেখানে চিত্রাকে তাচ্ছিল্যের ভাব নিয়ে নানা প্রশ্ন করতে থাকে। তিনি এভাবেই চিত্রার কাছে এই কেসের ব্যাপারে জানতে চাইলে চিত্রা তার থিওরিটা টিমের কাছে খুলে বলে, আর তাতে এসিপি কিছুটা হলেও ইমপ্রেস হয়। এবার তারা সকলে মিলে সামনে যত বিয়ের ডেট রয়েছে সেই ডেটে কোনো ডিভোর্সি মেয়ের বিয়ে হচ্ছে কিনা এবং সাউথ ক্যালকাটার সমস্ত ম্যারেজ রেজিস্ট্রারদের কাছে খোঁজ লাগাতে থাকে। অবশেষে একজন রেজিস্ট্রারের থেকে তারা একটা এইরকমই বিয়ের খবর পায়। ওই রেজিস্ট্রার জানায় সে এখন ওই বিয়েবাড়িতেই ঢুকছে এবং আজই বিয়ে। চিত্রা ওনার থেকে বিয়েবাড়ির অ্যাড্রেসটা নিয়ে গোটা টিম সহ সেখানে চলে যায়। তারা সিভিল ড্রেসে বিয়েবাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। ঘুরতে ঘুরতে চিত্রা একটা ফাঁকা টেবিলে এসে বসে। ঠিক তখনই ওই টেবিলেই খাবার নিয়ে খেতে বসে চিরায়ু। সে নিজে থেকেই চিত্রার সাথে কথা বলতে থাকে। হঠাৎ বিয়ের কোণে অনুষ্ঠানের মাঝে মাথা ঘুরে পড়ে যায়। সবাই তো ভয়ে সেখানে জড়ো হয়। চিত্রা উঠে মেয়েটার কাছে চলে আসে। এবার আমাদের ফ্ল্যাশব্যাকে চিরায়ুকে দেখানো হয়। সে আয়নায় নিজের সাথেই নিজে কথা বলছিল। সে বলতে থাকে পশু পাখিদের মধ্যে মা ও বাচ্চার মধ্যে বন্ডিংটা খুবই সুন্দর। পশু পাখিরা তার বাচ্চাদের জন্য ঝুঁকি নিয়ে শিকার করে, তাদের খাওয়ায়। সব সমস্যা আসলে মানব সমাজের মহিলাদের মধ্যেই নাকি রয়েছে। তার মতে একজন মহিলা মা হওয়ার পর কেন শুধু নিজের কথা ভাববে, আর সে মনে করে যে মা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাববে তার বেঁচে থাকার নাকি কোনো অধিকার নেই। সে সকলকে খুঁজে খুঁজে মারবে। তার এই কথাগুলো থেকে বোঝা যায় এতদিন যেসব মহিলাদের ফুলশয্যার রাতে মৃত্যু হচ্ছিল তাদের সেই মারছে। এরপর সিন আবার বর্তমানে ফেরে। নববিবাহিতা মহিলার চোখে মুখে জল ছেটানো হলে তার জ্ঞান ফিরে আসে। শ্রেয়া জানায় সারাদিন উপোস করার জন্য তার মাথাটা ঘুরে গেছিল। তখনই পিছন থেকে চিরায়ু এসে চিত্রাকে বলে সবাই তো খুব ভয় পেয়ে গেছে, আপনারা কিছু একটা করুন। পরের দিন পুলিশ হেডকোয়ার্টারে এসিপি ধীরাজ সিনহার কাছে ফাল্গুনি শ্রেয়াদের গেস্ট লিস্টের আপডেট চাইলে তিনি বলেন তাদের গেস্ট লিস্টের মধ্যে একটা কমন নাম পাওয়া গেছে, সেটা হলো কাউন্সিলর মিস্টার মোহন দুলাল। এসিপি ওই কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে বলে।
ওদিকে চিত্রা আবার যায় বাসাপুর পুলিশ স্টেশনে তানিয়ার কেসের কাগজপত্র নিতে। কিন্তু এবার অফিসার বেশ জব্দ হয় এবং বাধ্য হয় তানিয়ার কেসের সম্পর্কিত কাগজপত্রগুলো চিত্রার হাতে তুলে দিতে। চিত্রা থানা থেকে বেরিয়ে থানার সামনেই একটা চায়ের দোকানে বিস্কুট নিতে ঢোকে। সেখানে চিরায়ু বসে তাকে লক্ষ্য করছিল। ওদিকে পুলিশ হেডকোয়ার্টারে কাউন্সিলর মোহন দুলালকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান ওই মেয়েগুলোর নাকি চরিত্র খারাপ। তাদের যখন বাচ্চা হয়ে গেছে তাহলে তাদের নিশ্চয়ই সেক্সুয়াল নিড মিটে যাওয়ার কথা, আবার দ্বিতীয়বার বিয়ের জন্য ছুকছুকানি কেন থাকবে। এই বাজে মন্তব্যগুলো শোনার পর এসিপি তো ওনাকে বেশ ভালো মতো করকানি দিয়ে বের করে দেন। ওদিকে চিত্রাও তানিয়ার বাড়িতে তানিয়ার বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য চলে যায়। সেখান থেকে জানা যায় তানিয়ার ড্যাফোডিল অরফানেজে কাজ করত। চিত্রা তানিয়ার মেয়ের থেকে সেদিন কি হয়েছিল সেগুলো জিজ্ঞাসাবাদ করে এবং তাকে বলে যায় পরে যদি কিছু মনে পড়ে তাহলে তার দাদু দিদার কাছে চিত্রার নাম্বার দেওয়া আছে, তাকে যেন একবার ফোন করা হয়। তানিয়ার বাড়ি থেকে বেরিয়ে চিত্রা ড্যাফোডিল অরফানেজে ফোন করে তাদের জানায় ওনাদের প্রিন্সিপাল এলে যেন এসআই চিত্রা বসুকে এই নাম্বারে একবার কল করা হয়। ওদিকে গৌতম এসিপি স্যারকে বোঝায় আমরা বোধহয় মেয়েদের প্রতি একটু বেশি জাজমেন্টাল, তারা আমাদের ওপরে উঠে গেলে আমাদের সহ্য হয় না, ইগো হার্ট হয়। এতে এসিপি স্যার নিজের ভুলটা বুঝতে পারেন। চিত্রা ওনাকে কাজের আপডেট দিতে ফোন করলে উনি চিত্রাকে বলেন চিত্রাকে এবার থেকে আর ঘন্টায় ঘন্টায় ওনাকে আপডেট দিতে হবে না, চিত্রা যেন স্বাধীনভাবে কাজ করে। চিত্রার ওপর ওনার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওদিকে চিরায়ু লুকিয়ে চিত্রাকে ফলো করতে থাকে। চিত্রা তানিয়ার এক্স হাজবেন্ডের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ঢোকে। সে তাকে জিজ্ঞাসা করে তানিয়ার বিয়ের রাতে সে কোথায় ছিল। তাতে তানিয়ার এক্স হাজবেন্ড বিক্রম তানিয়াকে নিয়ে তার মনে থাকা বিষ ওগড়াতে থাকে। বিক্রমের মনে তানিয়ার জন্য এতটুকুও রেসপেক্ট ছিল না। এছাড়াও সে বলে সেদিন তানিয়ার না মরলে সেই তাকে মেরে দিত। কথাগুলো শুনে চিত্রারও মাথাটা গরম হয়ে যায়। সে বিক্রমকে আচ্ছা করে রগড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রে ড্যাফোডিলের প্রিন্সিপাল ফোন করে জানায় তানিয়া গুপ্তার তাদের হোমেই কাজ করত। অরফানেজের সমস্ত বাচ্চাই তানিয়াকে খুবই ভালোবাসে, কিন্তু তার মধ্যে একটা ছেলে ছিল যে নাকি তানিয়ার প্রাণ ছিল। তানিয়া তাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত। চিত্রা প্রিন্সিপাল ম্যামকে রেজিস্টার ঘেটে ছেলেটার নাম ঠিকানা জোগাড় করে রাখতে বলে। চিত্রাকে নিতে হেডকোয়ার্টার থেকে গাড়ি আসে। গাড়িতে যেতে যেতে গৌতমবাবু চিত্রাকে বলে তারা যখন কাউন্সিলরকে ইন্টারোগেট করছিল তখন তার কথার সুরে মনে হচ্ছিল যেন ওই খুনিটাই কথা বলছে। চিত্রাও বলে সে যখন তানিয়ার এক্স হাজব্যান্ডের সাথে কথা বলছিল তখন তারও একই কথা মনে হচ্ছিল। হঠাৎ চিত্রা বলে ওঠে তারা তো এতদিন শুধু হিন্দু মেয়েদের যাদের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে তাদের চেক করছে, বিপদ তো অন্য ধর্মের মেয়েদেরও হতে পারে। এরপরে দেখা যায় চিরায়ু একটা খ্রিস্টান বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ে চলাকালীন ব্রাইড হঠাৎ মাটিতে পড়ে যায় এবং সেমভাবে মারা যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। সেখানে সমস্ত খাবারের স্যাম্পলকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়। চার্চের বাইরেও অনেকগুলো পায়রা মরে পড়েছিল, সেগুলোকেও ফরেন্সিকে পাঠানো হয়। মৃতা মারিয়ার মা জানায় মারিয়া সবাই যে খাবারগুলো খেয়েছে সেগুলোই খেয়েছিল। মারিয়ার হাজবেন্ড জানায় মারিয়ার এই বিয়েতে খুবই খুশি ছিল। চিত্রা মারিয়ার বাড়ির লোকজনদের থেকে গেস্ট লিস্টটা চেয়ে নেয়। শহরে আবারও একটা খুন হয়ে গেল। এখনও পর্যন্ত এসিপি ধীরাজ সিনহার টিম খুনিকে ধরতে পারল না দেখে সিনিয়র অফিসার ওনাকে খুবই অপমান করে যায়। মিটিং শেষে ধীরাজ স্যার তার টিম নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে হঠাৎই ধীরাজবাবু চিকেনের একটা পিস চিত্রাকে জোর করে খাওয়াতে যায়। তাতে চিত্রা আপত্তি করে। এই ব্যাপারটা করে এসিপি স্যার বোঝাতে চাইলেন ভিকটিম হয় না জেনে বিষ খাচ্ছে বা হয়তো খুব চেনা কারোর হাত থেকে খাবারের মাধ্যমে বিষ দেওয়া হচ্ছে। তখনই সেখানে ফরেন্সিক এক্সপার্ট হারুন আসে এবং জানায় চার্চের বাইরে মৃত পায়রাগুলোকে যে বিষ দেওয়া হয়েছে সেই একই বিষ মারিয়া ও বাকি ভিকটিমদেরও দেওয়া হয়েছে এবং বিষটা প্ল্যান্ট অ্যালকোলয়েড বেসড। এসিপি চিত্রা থেকে ফাল্গুনির ফরেন্সিক রিপোর্ট চাইলে চিত্রা জানিয়ে দেয় যে বড়ালবাবু ফাল্গুনির বডি ফরেন্সিকে পাঠাননি। এতে এসিপি বড়ালবাবুকে হেডকোয়ার্টারে ফোন করে ডেকে তাকে ভালোভাবে তার প্রাপ্ত অপমানটা পুষিয়ে দেন। এসিপি স্যারের বড়ালবাবুকে এই অভিনব কায়দায় অপমান করা দেখে চিত্রা হাসি চাপতে না পেরে একটা কল অ্যাটেন্ড করার জন্য বাইরে বেরিয়ে যায়। বড়ালকে অপমানিত হতে দেখে এতদিনে তার কলিজা ঠান্ডা হয়।
চিত্রাকে ড্যাফোডিল হোমের প্রিন্সিপাল ফোন করে চিরায়ু তালুকদারের নামটা বলে ও তার অ্যাড্রেস দেয়। সকল ভিকটিমদের বিয়ের অনুষ্ঠানে চিরায়ুই ফুলের সাপ্লাই দিয়েছিল। এসিপি চিত্রা ও গৌতমকে পাঠায় চিরায়ুর অ্যাড্রেস থেকে তাকে তুলে আনতে, কিন্তু তারা গিয়ে দেখে চিরায়ুর দোকান কাম বাড়িতে তালা বন্ধ ছিল। তালা ভেঙে পুলিশ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সেরকম সন্দেহজনক কিছুই পায় না। পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই সার্চ করতে এসেছে দেখে বাড়ি মালিক এসে এসব বন্ধ করতে বলে। চিত্রা ওই বাড়ি মালিককে একবার বাইরে থেকে ওনার বাড়িটা দেখাতে নিয়ে যেতে বলে। পুলিশের গাড়ি ওনাকে নিয়ে বেরিয়ে গেলে দোকানের পিছনের পাঁচিল টপকে চিরায়ু তার বাড়িতে ঢোকে এবং ঘরের মধ্যে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে রাগে ফুঁসতে থাকে। বাড়ি মালিকের বাড়িতে পৌঁছে চিত্রা ওনাকে বলে আসে চিরায়ু ফিরলে তাকে যেন একবার থানায় দেখা করতে বলা হয়। কথা বলে ফেরার সময় চিত্রা হঠাৎ ওপরের বারান্দায় ভদ্রলোকের স্ত্রীকে এক ঝলক দেখে। এরপর চিত্রা একজন পুলিশ কর্মীকে সিভিল ড্রেসে চিরায়ুর দোকানের বাইরে নজর রাখতে বলে দেয়। চিত্রা বাড়ি ফিরে এলে তার স্বামী তার স্ট্রেস কমানোর জন্য বলে আজ তারা একটা মুভি দেখতে যাবে। এরপর তারা যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদিকে চিরায়ুও তার কোনো একটা মিশনের উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ে। চিত্রা তার হাজবেন্ডকে গাড়িটা বেসমেন্টে পার্ক করতে বলে পপকর্ন কেনার জন্য লিফটে উঠে ওপরের দিকে যেতে থাকে। হঠাৎ তার ওয়ালেটটা পকেটে না পাওয়ায় সে তার হাজবেন্ডকে ফোন করে ওয়ালেটটা গাড়িতে খোঁজার জন্য, কিন্তু চিত্রা যেহেতু লিফটে ছিল তাই তার কথাগুলো তার হাজবেন্ড ঠিকমতো শুনতে পাচ্ছিল না। চিত্রার হাজবেন্ড ফোন রেখে গাড়ি পার্ক করতে গেলে মুখ ঢেকে চিরায়ু তার ওপর হামলা করে এবং তাকে মারধর করতে থাকে। লাকিলি চিত্রা সেখানে চলে আসে এবং মুখোশের আড়ালে থাকা চিরায়ুর সাথে রীতিমতো ফাইট করে তার হাজবেন্ডকে বাঁচায়। চিরায়ু চিত্রাকে খুব জোরে একটা আঘাত করে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। চিত্রাও আঘাতটা সামলে নিয়ে চিরায়ুর পেছন পেছন ধাওয়া করতে থাকে, কিন্তু চিরায়ু ব্রিজের নিচ থেকে আসতে থাকা মালবোঝা একটা ট্রাকের ওপর লাফ মেরে পালিয়ে যায়। চিত্রা তার হাজবেন্ডকে বাড়ি এনে ডক্টর দেখায়। তখনই চিত্রার কাছে এসিপি ধীরাজ সিনহার ফোন আসে। চিত্রা ফোন তুলতে একটু অপ্রস্তুত করে, কারণ তারই কোনো প্রফেশনাল শত্রুতার কারণে আজ তার হাজবেন্ডের এই অবস্থা। কিন্তু চিত্রার হাজবেন্ড তাকে ফোনটা তুলতে বলে। চিত্রার জেঠি শাশুড়িও চিত্রাকে কাজে যেতে বলে এবং গিয়ে যে তাদের বাড়ির ছেলের এই অবস্থা করেছে তাকে উপযুক্ত শিক্ষা দিতে বলে। বাড়ির সবার সাপোর্ট নিয়ে চিত্রা অফিসে চলে আসে। সেখানে চিরায়ুর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেটে চিরায়ুর ফটো বের করা হয়। ফটোটা দেখে তখনই চিত্রার মনে পড়ে শ্রেয়ার বিয়ের দিন এই চিরায়ু বলে ছেলেটিই তার পাশে খাবার নিয়ে এসে বসেছিল। এরপর চারিদিকে চিরায়ুর ফটো নিয়ে তার খোঁজখবর করা হয়। এসিপি স্যার তার সিনিয়রকে রিকোয়েস্ট করে চিরায়ুর ইমিডিয়েট অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে এবং তার টিমকে বলে দেয় ড্যাফোডিল হোম থেকে চিরায়ুর ছোটোবেলার কোনো ছবি বা ছোটোবেলার বাড়ির অ্যাড্রেস কালেক্ট করতে যেতে। চিত্রা তার টিম নিয়ে থানা থেকে বেরোতেই যাবে, এমন সময় তারা ভূত দেখার মতো চমকে গিয়ে দেখে চিরায়ু নিজেই থানায় দেখা করতে এসেছে। চিরায়ুকে এরপর ইন্টারোগেশন রুমে নিয়ে আসা হয়। সেখানে ক্যামেরা সেট করে রেখে চিরায়ুকে ইন্টারোগেট করা হয়, কিন্তু চিরায়ু খুবই ঠান্ডা মাথায় নর্মালভাবে উত্তরগুলো দিতে থাকে। তখনই চিত্রা সেখানে আসে। দেখা যায় চিত্রার ইন্টারোগেশন পদ্ধতিতে চিরায়ুর ব্যবহার একটু একটু করে পাল্টাতে থাকে। চিত্রা চিরায়ুকে তার মা বাবা, ফ্যামিলি, তার মা বাবার মধ্যে সম্পর্ক নিয়ে নানান কথা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে থাকে। তাতে করে একটু একটু করে চিরায়ুর মনে থাকা তার মায়ের প্রতি রাগ বেরিয়ে আসতে থাকে। চিরায়ু অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে থাকে। এরই মাঝে একজন কনস্টেবল এসে এসিপিকে কিছু একটা খবর দিয়ে যায়, যাতে করে সবকটা বাচ্চাকে এসিপি এখানে নিয়ে আসতে বলে। ওদিকে চিরায়ুকে ধমকে কোনো কথাই সেভাবে বের করা যাচ্ছে না দেখে চিত্রা এবার অন্য পথ নেয়। সে চিরায়ুর মায়ের তাদের ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটার সাথে রিলেট করে নিজের জীবনের কথাগুলো বলতে থাকে। চিত্রা বলে তার মায়ের ছেড়ে যাওয়াতেও তার বাবার খুব কষ্ট হয়েছিল। চিত্রা চিরায়ুর জীবনের প্রতি একটু একটু করে সহানুভূতি দেখাতে শুরু করলে চিরায়ুর এবার একটু একটু করে আসল রূপ বেরোতে থাকে। কথাগুলো বলতে বলতে চিরায়ু শেষমেশ কনফেস করতেই যাবে, এমন সময় গৌতম স্যার বাইরে থেকে চিত্রাকে ডাকে, আর তাতে করে চিরায়ু থেমে যায়। গৌতম স্যার জানায় তানিয়ার মেয়ে জানিয়েছে খুনি একজন বয়স্ক মহিলা।
বাকি সব বাচ্চারাও জানায় রোজ তাদের সাথে স্কুলের বাইরে একজন বয়স্ক আন্টি দেখা করতে আসতো এবং তিনি তাদের অনেক ক্যান্ডি দিত এবং ভালোবাসতো। সেই আন্টি তাদের মায়ের ফেভারিট কালার জিজ্ঞেস করে সেই কালারের ক্যান্ডি দিয়ে বলেছিল তার মা যখন ফ্লাওয়ার বেডে একা একা বসে থাকবে তখন যেন এটা তারা তাদের মাকে খাইয়ে দেয়। বাচ্চাদের বোঝানো হয়েছিল এই ক্যান্ডিটা তাদের মাকে খাওয়ালে তাদের মা তাদেরই সবথেকে বেশি ভালোবাসবে। বাচ্চাদের ডেসক্রিপশন থেকে বৃদ্ধা মহিলার একটা স্কেচ তৈরি করা হয়। পুলিশের কাছে চিরায়ুর বিরুদ্ধে কোনো সলিড প্রুফ না থাকায় চিরায়ুকে রিলিজ করা হয়। চিরায়ু আনন্দ করতে করতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। চিত্রা বা তার টিমের কেউই জানতো না ওই মহিলার বাস্তবে কোনো অস্তিত্বই নেই এবং ওই মহিলা আসলে চিরায়ু। চিত্রা এবার শুভঙ্কর নামের সেই ভদ্রলোককে ফোন করে যে চিরায়ুর থেকে রেগুলার তার প্রেমিকার জন্য ফুল নিত। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরকে চেনে। চিত্রা শুভঙ্করকে বলে চিরায়ুকে ফোন করে জানাতে যে উনি ওনার বাবার অসুস্থতার জন্য আগামী শুক্রবারই বিয়েটা করে নিচ্ছেন। চিত্রা ওনাকে নাম্বারটা দিলে শুভঙ্কর জানায় তিনি তো চিরায়ুর কাছ থেকেই ফুল কেনেন। চিত্রা তখন ওনাকে জিজ্ঞেস করেন চিরায়ু কি জানে যে উনি কাকে বিয়ে করছেন? তখন উনি বলেন না, সে সেটা জানে না। এবার চিত্রা ওনাকে চিরায়ুকে ফোন করে যা যা বলতে হবে সেগুলো শিখিয়ে দেন এবং সেই মতো উনিও চিরায়ুকে ফোন করে বিয়ের ফুলের ডেকোরেশনের জন্য অর্ডার দেন। ভদ্রলোক চিরায়ুকে বলে খুব সিম্পলের ওপর সাজাতে। ওনার হবু স্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে, তাই চিরায়ু বুদ্ধি করে ওনার থেকে ওনার স্ত্রীর নামটা জিজ্ঞাসা করেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে চিরায়ু বলে গেটে যেহেতু নাম লিখতে হবে তাই সে জিজ্ঞেস করছে। ভদ্রলোক তার হবু স্ত্রীর নাম বলে মিত্রা বসু। তখনই চিরায়ু সোশ্যাল মিডিয়া সার্চ করে মিত্রা বসুর প্রোফাইল বের করে আনে এবং তাতে দেখা যায় এই মিত্রা বসু হলো এসআই চিত্রা বসুরই ছোট বোন। পরের দিন হারুন ড্যাফোডিল অরফানেজে গিয়ে চিরায়ুর ছোটবেলার ফ্যামিলি ফটো পায়। ওদিকে চিত্রার তার টিম নিয়ে মিত্রার ছেলে রুদ্রর স্কুলের বাইরে পাহারায় থাকে। তাদের ধারণা ছিল আজই ওই বৃদ্ধ মহিলা রুদ্রর সাথে দেখা করতে আসবে। একজন বৃদ্ধ মহিলা সত্যিই আসে রুদ্রর সাথে দেখা করতে, কিন্তু তাকে ফলো করে যখন ধরে ফেলা হয় তখন দেখা যায় ওই ভদ্রমহিলা আসলে একজন সাধারণ মানুষ। তিনি স্কুলের ওই বাচ্চাটাকে কেকের ডেলিভারি দিতে এসেছিলেন আর ওনার একটা বেকারি শপ আছে। অজানা কেউ একটা ফোন করে এখানে কেকটা ওনাকে ডেলিভারি দিতে বলেছিল। ওনার বেকারি শপের নামটা দেখে চিত্রার হঠাৎ মনে পড়ে যায় দোকানটা চিরায়ুর দোকানের উল্টো দিকেই রয়েছে। তখনই চিত্রা মুন্সিবাবু নামের একজন পুলিশকর্মীকে ফোন করে। ওনাকে চিরায়ুর ওপর নজর রাখতে বলা হয়েছিল। চিত্রা ওনাকে জিজ্ঞেস করে চিরায়ু এখন কোথায়। তাতে উনি বলেন চিরায়ু 1 ঘন্টা আগে সুলভ শৌচালয়ে গেছে আর উনি শৌচালয়ের বাইরেই ওয়েট করছেন। চিত্রা ওনাকে ধমক দিয়ে ভেতরে গিয়ে দেখতে বলেন। তখন ওই পুলিশকর্মী ভেতরে গিয়ে দেখে চিরায়ু ভেতরে কোথাও নেই। চিত্রা এবার বুঝতে পারে আসল খুনির টার্গেট হয়তো মিত্রার ছেলে রুদ্র নয়, অন্য কেউ। হঠাৎ তার মনে পড়ে সে তো মিত্রাকে গাড়িতে একা ফেলে এসেছে। আর কিছু ভাবতে না পেরে চিত্রা ছুটে সেই গাড়ির কাছে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় মিত্রা গাড়িতে নেই। আশেপাশে অনেক খোঁজখবর করেও মিত্রাকে পাওয়া যায় না। তখনই দেখা যায় সবার চোখের আড়ালে একটা ফুলের টেম্পোতে করে চিরায়ু মিত্রাকে তুলে নিয়ে যাচ্ছে। হেডকোয়ার্টারে এসে এসিপি চিত্রাকে জিজ্ঞেস করে চিরায়ুর টার্গেট কে ছিল, রুদ্রা নাকি মিত্রা? তাতে চিত্রা জানায় মিত্রা। এটা শুনে এসিপি তো চিত্রার এই কেয়ারলেসনেসের জন্য খুবই রেগে যায়। তিনি গৌতমকে সব এরিয়া ব্লক করে খোঁজাখুঁজি করতে বলেন। তখনই চিত্রার কাছে হারুন এসে ড্যাফোডিল থেকে পাওয়া চিরায়ুর ছোটবেলার ছবি ও তার বাবা মায়ের ছবি দেখায়। তাতে চিত্রার মনে পড়ে যায় চিরায়ুর মা আসলে ওই ভদ্রমহিলা যাকে সে চিরায়ুর বাড়ি মালিকের বাড়িতে সেদিন এক ঝলক দেখেছিল। চিত্রা কিছু একটা ভেবে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় চিরায়ু চিত্রাকে একটা পরিত্যক্ত বাড়িতে হাত মুখ বেঁধে আটকে রেখেছে এবং তাকে মারার আগে চন্দন দিয়ে সাজাচ্ছে। সে মিত্রাকে বলতে থাকে এখন কেন তার ভয় লাগছে, যখন বাচ্চা রেখে আরেকজনের সাথে প্রেম করেছে, বিয়ে করতে যাচ্ছিল, তখন কেন ভয় করেনি। চিরায়ু বলতে থাকে মায়েরা কেন বাচ্চা রেখে আবার বিয়ে করবে, এটা করে সে অন্যায় করেছে। চিরায়ু এবার চিত্রাকে কথাগুলো বলতে বলতে তাকে জোর করে বিষাক্ত ক্যান্ডিগুলো খাওয়াতে যায়। ওদিকে তখনই চিত্রাও সেখানে চলে আসে। চিত্রা ঘরের বাইরে রিভলভার নিয়ে দাঁড়িয়ে থাকে আর ঘরের ভেতর দরজা ঠেলে ঢোকেন
চিরায়ুর মা। তাকে দেখে চিরায়ু খুব শখ পেয়ে মিত্রার থেকে ছিটকে দূরে সরে যায়। সে হাতের কাছে একটা ছুরি পেয়ে সেটা তুলে নেয়। ওনাকে এখানে দেখে চিরায়ু ওনাকে জিজ্ঞেস করে, এখানে তোমায় কে এনেছে? তখন আমাদের দেখানো হয় চিরায়ুর ফ্যামিলি ফটো দেখার পর চিত্রা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে সোজা চিরায়ুর বাড়ির মালিকের বাড়ি চলে যায় চিরায়ুর মায়ের সাথে কথা বলতে। চিরায়ুর বাবাকে ছেড়ে বেরিয়ে আসার পর চিরায়ুর মা এই ভদ্রলোককে বিয়ে করেন। এবার চিরায়ুর মা বলতে থাকে কেন সে চিরায়ুর বাবাকে ছাড়তে বাধ্য হয়েছে। ফ্ল্যাশব্যাকে সেই ঘটনাগুলোই আমাদের দেখানো হয়। চিরায়ুর বাবা চিরায়ুর মাকে ড্রিঙ্ক করে এসে খুব মারত। ওনাদের সন্তানরা যেন তাদের বাবা মায়ের ঝগড়া দেখতে না পায়, তাই চিরায়ুর মা ঝগড়ার সময় চিরায়ু ও তার দাদাকে পাশের ঘরে পাঠিয়ে দিতেন। তাই চিরায়ু তার বাবার তার মায়ের ওপর করা শারীরিক মানসিক নির্যাতনের কিছুই টের পায়নি। চিরায়ুর বাবার চাকরি চলে যাওয়ার পর অত্যাচারটা আরও বেড়ে যায়। উনি চিরায়ুর মায়ের সমস্ত গয়না এক এক করে বেচে দিতে থাকেন এবং চিরায়ুর মাকে ভয় দেখিয়ে রেখেছিলেন যদি চিরায়ুর মা বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে উনি প্রথমে চিরায়ুর মাকে মেরে ফেলবেন ও তারপর চিরায়ু আর তার দাদাকে। কিন্তু চিরায়ুর মার সহ্যের বাঁধ ভেঙে গেলে উনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। উনি ভেবেছিলেন কিছুদিন পর পুলিশ প্রোটেকশন দিয়ে উনি ওনার 2 সন্তান চিরায়ু আর তার দাদাকে নিয়ে আসবেন। কিন্তু তার আগেই ঘটে যায় একটা দুর্যোগ। চিরায়ুর বাবা একদিন চিরায়ুর দাদা ও চিরায়ুকে বিষ মেশানো পায়েস খাইয়ে দেন এবং নিজেও সেটা খেয়ে নেন। তাতে চিরায়ুর বাবা এবং দাদা মারা গেলেও চিরায়ু কোনো রকমে বেঁচে যায়। চিরায়ুর মা এই খবরটা শুনে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন চিরায়ু মারা যায়নি, তাকে ড্যাফোডিল অরফানেজে রাখা হয়েছে। তিনি সেখানে চিরায়ুর সাথে দেখা করতে গেলে চিরায়ুর ডাক্তার ওনাকে জানায় চিরায়ুর বাবা যেহেতু চিরায়ুর মাকে বাচ্চাদের সামনে খারাপ নোংরা প্রতিপন্ন করেছিল, তাই চিরায়ুও মনে প্রাণে সেটাই বিশ্বাস করে। তাই উনি যদি চিরায়ুর সামনে যান তবে চিরায়ু শক পেতে পারে এবং এর জন্য সে মারাও যেতে পারে। ওই অরফান এজে তানিয়ার সাথে চিরায়ুর মায়ের পরিচয় হয় এবং চিরায়ুর মা আড়াল থেকেই তার ছেলে চিরায়ুর পড়াশোনা খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ তানিয়ার হাতে তুলে দিতেন এবং চিরায়ু বড় হলে তিনি তানিয়াকে বলে চিরায়ুকে তার বর্তমান স্বামীরই একটি বাড়িতে ভাড়া থাকতে দেন এবং তানিয়ার মাধ্যমেই চিরায়ুর ব্যবসা দাঁড় করান। আর চিত্রাও ওনার কাছ থেকেই এই ডেরার খোঁজ পায়। এই বাড়িটা আসলে চিরায়ুরই পৈতৃক বাড়ি, যেখানে তার ছোটবেলাটা কেটেছে। চিরায়ু প্রায়ই লুকিয়ে এখানে আসতো এবং চিরায়ুর মাও তাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেন। এসব শোনার পর চিরায়ু প্রশ্ন করে তাহলে তার বাবা কেন বলতো তার মা নোংরা মহিলা আর তার দাদাকে কেন মরতে হলো। তখনই মিত্রা উঠে পালাতে গেলে চিরায়ু ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। বিপদ বুঝতে পেরে এবার চিত্রা ঘরে ঢোকে। সে ধাক্কা মেরে মিত্রা ও চিরায়ুকে আলাদা করে। চিরায়ুকে মেঝেতে ফেলে দিয়ে চিত্রা তাকে আটকে রেখে ধমক দিয়ে হাওয়াতে ফায়ারিং করে চুপ করায়। এরপর চিত্রা নিজের জীবনের কাহিনী বলতে থাকে। চিত্রার মাও ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছিল। মিত্রা তখন 2 বছরের বাচ্চা। কিন্তু চিত্রার বাবা চিরায়ুর বাবার মতো তাদের ভুল বুঝিয়ে মনে বিষ ঢোকায়নি। তিনি বলেছিলেন তিনি চিত্রার মাকে সেভাবে কোনোদিনই ভালোবাসেননি, সময়ও দেননি, তাই চিত্রার মায়ের কোনো দোষ নেই। কিন্তু চিরায়ু কেন ভেবে দেখেনি তার বাবারও দোষ থাকতে পারে, তার মায়ের সহ্যের সীমা থাকতে পারে। চিরায়ুর দাদাকে তার মা মারেনি, মেরেছে তার বাবা বিষ দিয়ে। তাহলে কেন সে সমস্ত কিছুর জন্য তার মাকে দায়ী করবে? কেন এত ঘেন্না করে? সেও তো বড় হয়ে মায়ের খোঁজ নিতে পারত, জিজ্ঞেস করতে পারত। তার মা দূরে থেকেও তার জন্য সমস্ত কিছু করে গেছে, সমস্ত দায়িত্ব নিয়ে গেছে। আর তার মায়ের কষ্ট হলেও কোনোদিন তিনি চিরায়ুর সামনে আসেননি, কারণ চিরায়ুর ডক্টর বলেছিল চিরায়ু ওনাকে দেখলে শক পেতে পারে। আর একেই বলে মায়ের মমতা, এটাই আসল মা। চিরায়ুর মনে থাকা নোংরার জন্য সে এতদিন তার মাকে ঘেন্না করে এসেছে আর এতগুলো মেয়েকে খুন করেছে। সে কেন বুঝল না মায়েরাও মানুষ, তাদেরও ভালো লাগা খারাপ লাগা রয়েছে। তখনই এসিপি স্যার তার টিম নিয়ে সেখানে আসে এবং চিরায়ুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এরপর এত বড় একটা কেস সলভ করার জন্য চিত্রা প্রমোশন পায়। তখনই চিত্রার হাজবেন্ড তার টিফিন নিয়ে হেডকোয়ার্টারে আসে। টিফিন দিয়ে ঘর থেকে বেরোলে চিত্রার হাজবেন্ডের কাছে একটা ফোন আসে। উল্টো দিকের লোকটা বলতে থাকে চিত্রার তো প্রমোশন হয়ে গেল, এবার কি হবে? তখন চিত্রার হাজবেন্ড বলতে থাকে যতই প্রমোশন হোক না কেন চিত্রা তো তার বউ,
সে ঠিক সামলে নেবে। তাতে উল্টো দিকের লোকটা বলতে থাকে তিনি সেসব জানতে চান না। তবে তাদের উদ্দেশ্য পূরণ না হলে চিত্রা আর তার স্বামী কোনো মতেই বাঁচবে না। এতে চিত্রার হাজবেন্ড বলে চিন্তার কোনো কারণ নেই, সে বাকিটা দেখে নেবে। তবে কি পুলিশের ঘরেই ঘটতে চলেছে নতুন কোনো অপরাধ? জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানেই শেষ হয় আজকের ওয়েব সিরিজ বীরাঙ্গনা।